ঘুমের মধ্যে মোবাইলের রিংটোন ভেসে আসে সালারের কানে। লাগাতার বাজতে থাকা শব্দে চোখ খুলে যায়। বেশ বিরক্ত হয়ে বেড সাইড টেবিলে হাত রে মোবাইল তুলে রিসিভ করলো। হ্যালো। কণ্ঠ চিনলেও ইমামা তাৎক্ষণিক কিছু বলতে পারল না। হ্যালো। ঘুম জড়ানো কণ্ঠ আবার শোনা যায়। সালার। ইমামা ওর নাম ধরে ডাকে। হ্যাঁ বলছি, একই কণ্ঠে বলল। আমি ইমামা বলছি। বলতে চেয়েছিল কোন ইমামা? আমি কোনো ইমামাকে চিনি না, কিন্তু মস্তিষ্ক কারেন্টের মতো সিগন্যাল দেয়। চোখ আপনা আপনি পুরো খুলে যায়। নামের সঙ্গে কণ্ঠও চিনে ফেলে সালার। আমি ওয়াসিমের বোন। অন্য পাশের নীরবতায় ইমামা নিজের পরিচয় দেয়। চিনতে পেরেছি। হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প অন করে সালার। ঘুম নাই হয়ে গেছে। টেবিলের উপর থেকে রিস্ট ওয়াচ তুলে সময় দেখল। ঘড়িতে 3:10 বাজে। কিছুটা অবিশ্বাসের ঢোক গিলে ঘড়ি আবার টেবিলে রেখে দেয়। অপর পাশ এখন নীরব। হ্যালো। সালার এ পাশ থেকে বলল। সালার, তোমার সাহায্য দরকার। সালারের কপালে ভাঁজ পড়ে। আমি একবার তোমার জীবন বাঁচিয়েছিলাম, এখন আমি চাই তুমি আমার জীবন বাঁচাও। সালার অবদ্ধ ভঙ্গিতে ইমামার কথা শুনতে থাকে। আমি লাহোরের একজনের সাথে যোগাযোগ করতে চাই, কিন্তু পারছি না। কেন? ওখানে কেউ ফোন তুলছে না। রাতের এই সময়ে তুমি? ইমামা বলতে দিল না। প্লিজ, এখন শুধু আমার কথা শুনো। আমি দিনের বেলা ফোন করতে পারবো না, হয়তো কাল রাতেও না। বাড়ির মানুষ আমাকে ফোন করতে দিচ্ছে না। আমি চাই তুমি একটা অ্যাড্রেস আর ফোন নাম্বার নোট করে নাও। সেটা দিয়ে একজনের সাথে কন্ট্যাক্ট করো। তার নাম জালাল আনসার। তাকে গিয়ে শুধু বলবে আমার বাবা মা এখানে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে না করে তারা আমাকে লাহোর যেতে দেবে না। হুট করে সালারের ভিতরে পুরো বিষয় নিয়ে কৌতূহল জাগে। কম্বল হাঁটু পর্যন্ত টেনে ইমামার কথা শুনছিল। একটা অ্যাড্রেস আর ফোন নাম্বার বলেছে মেয়েটা। ও সে অ্যাড্রেস আর ফোন নাম্বার নোট করেনি। এর প্রয়োজন নেই। জিজ্ঞেস করলো, যদি আমি ফোন করার পর কেউ ফোন রিসিভ না করে তাহলে? দীর্ঘ নীরবতার পর ইমামা বলল, তুমি লাহোর গিয়ে তার সাথে দেখা করতে পারবে? প্লিজ, এটা আমার জন্য জরুরি। এবার সুরে মিনতি ছিল। যদি সে জিজ্ঞেস করে আমি কে, তাহলে কি বলবো? যা ইচ্ছে বলে দিও, আমার অসুবিধে নেই। আমি শুধু এই বিপদ থেকে মুক্তি চাই। তুমি নিজে তার সাথে কথা বললে বেশি ভালো হয় না? সালার ভেবে বলল। আগেই বলেছি, হয়তো দ্বিতীয়বার কল করার সুযোগ পাবো না। আর এখন সে ফোন রিসিভ করছে না। সালার কিছু বলল না। ইমামার হতাশা হয়ে ফোন রেখে দেয়। কল কেটে যাওয়ার পর সালার অনেকক্ষণ ফোন হাতে নিয়ে বসে রইল। জালাল আনসার, ইমামা হাশেম, যোগাযোগ করা, বাবা মায়ের জোর করে বিয়ে দেওয়া, পাজলের টুকরোগুলোকে মেলানোর চেষ্টা করে। যদি জিজ্ঞেস করেনি জালালের সাথে ইমামার কি সম্পর্ক, ডান পা নাড়াতে নাড়াতে এদের দুজনকে নিয়ে ভাবে। এই পরিস্থিতি ওর বেশ চিত্তাকর্ষক লাগছিল। ইমামার মতো একটা মেয়ে এই ধরনের অ্যাফেয়ারে ইনভলভড। নিজের ব্যাপারে ইমামার অপছন্দ সম্পর্কেও জানে, তাই আরো বেশি অবাক। ইমামা এরপরও ওর কাছে সাহায্য চাইছে। এই মেয়ে চাই কি?
আমাকে ব্যবহার করতে নাকি ফাঁদে ফেলতে? ভাবতে ভাবতে বুক অব্দি কম্বল টেনে চোখ বন্ধ করে নেয়, কিন্তু ঘুম ও চোখ থেকে কয়েক ক্রোশ দূরে। বিগত অনেক বছর ধরে ওয়াসিম আর সেই পরিবারকে চেনে ও। ইমামাকে আসা যাওয়ার পরে দেখেছে, কিন্তু সেসব সাক্ষাতে কখনো তেমন নজর দেয়নি। তাই ইমামার ব্যাপারে বেশি কিছু জানে না। ওদের পরিবারের তুলনায় ওয়াসিমদের পরিবার বেশ প্রথাশীল, তাই অন্যান্য বন্ধু বান্ধবের বাড়ির মতো কখনো অবাধে সে বাড়িতে যাওয়া আসা করতে পারেনি। এটা নিয়ে ওর মাথা ব্যথাও ছিল না, কারণ প্রতিটা পরিবারের আলাদা পরিবেশ ও নিজস্ব কায়দা কানুন থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও ইমামার মুড আর টেম্পারেন্ট সম্পর্কে সামান্য ধারণা ছিল, তাই হঠাৎ এভাবে ফোন পাওয়ার ধাক্কা সামলাতে পারছিল না। অনেকক্ষণ চেষ্টার পরও ঘুমাতে না পেরে অস্থির হয়ে উঠল। জাহান্নামে যাক ইমামা আর ওর কাহিনী, বিড়বিড় করে মুখের উপর বালিশ নিয়ে অন্য পাশে ফিরে শোয়। রুমে এসে আগের মতো বসে রইল ইমামা। পেটের মধ্যে গিট অনুভব করছে। মাত্র কয়েক ঘন্টায় সব বদলে গেল। সারা রাত ঘুমাতে পারে না। সকালে নাস্তার জন্য বাইরে এলো না। ওর ক্ষুধা যেন মরে গেছে। 10:30 নাগাদ পোর্চ থেকে গাড়ি স্টার্ট হওয়ার শব্দ আসে। জানে এ সময় বাবা আর বড় ভাই অফিসে যায়। তাদের অফিসে যাওয়ার অপেক্ষাই করছিল। তারা যাওয়ার আধা ঘন্টা পর রুম থেকে বের হয় ও। লাউঞ্জে মা আর ভাবি বসেছিল। আস্তে করে ফোনের কাছে চলে আসে। রিসিভার হাতে নিতেই মায়ের আওয়াজ পায়, তোমার বাবা বলে গেছে তুমি কোথাও ফোন করতে পারবে না। ইমামা ঘাড় ঘুরিয়ে বলল, আমি আশরাতকে ফোন করছি। কি জন্য? কথা বলবো। সেসব অহেতুক কথা যা কাল রাতে বলেছিলে? সালমা মুমিন কড়া গলায় বললেন, আপনার সামনে বলবো যা বলার। ভুল কিছু বললে ফোন কেটে দিয়েন। ইমামা শান্ত স্বরে বলল। মেয়ের অঙ্গভঙ্গিতে সালমা মুমিন নিশ্চিত হয়ে যান। ইমামা নাম্বার ডায়াল করে, কিন্তু আশরাতের ফোনে না। কয়েকবার বেল বাজার পর অন্য পাশ থেকে ফোন তোলা হয়। কল জালাল রিসিভ করেছিল। খুশির স্রোত বয়ে যায় ওর মাঝে। হ্যালো, আমি ইমামা বলছি। জালালের নাম না নিয়ে ইমামা বলল, তুমি না বলে ইসলামাবাদ চলে গেলে কেন? আমি কাল দেখা করতে হোস্টেলে গেছি। জালাল বলল, আমি গতকাল ইসলামাবাদ এসেছি আশরাত। ইমামা বলল, আশরাত? জালাল জিজ্ঞেস করে, তুমি কাকে বলছো? কাল রাতে বাবা বলল বিয়ের তারিখ নাকি ঠিক করে ফেলেছে। ইমামা। জালালের মাথায় যেন বাজ পড়ল। বিয়ের তারিখ? আমি জানতে চাই তোমার বাবা মায়ের সাথে কথা বলেছ? না ইমামা, আমি এখনো কথা বলতে পারিনি। তাহলে এখন বলো। আমি অন্য কাউকে বিয়ে করব না, তুমি জানো, কিন্তু এমন বিয়েও করব না। তাদের সাথে কথা বলে জানাও কি বলে। ইমামা, তোমার আশেপাশে কেউ আছে? যারা বুঝতে পারে। হ্যাঁ। তাই আমাকে আশরাত বলে ডাকছো? হ্যাঁ। আমি বাবা মায়ের সঙ্গে কথা বলছি। তুমি আবার কখন ফোন করবে? তুমি বলো তোমাকে কখন ফোন করব। কাল। তোমার বিয়ের তারিখ কবে? এটা আমাকেও জানানো হয়নি। ঠিক আছে, আমি আজকে বাবা মায়ের সঙ্গে কথা বলছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জালাল ভরসা দিয়ে ফোন রেখে দেয়। ইমামা মনে মনে শুকরিয়া আদায় করে মা ভাবে কেউ ধরতে পারেনি ও আশরাত না অন্য কারোর সাথে যখন কথা বলছিল। এই বিয়ে তোমার বাবা আর আজম ভাই মিলে ঠিক করেছেন, তাই তোমার বাবা বা আশরাতের কথাই দেরি করা হবে না।
সালমা মুবিন নরম সুরে বললেন, আমি মার্কেটে যাচ্ছি, কিছু জরুরি জিনিসপত্র লাগবে আমার। ফোনের ব্যাপার একরকম, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার অনুমতি নেই। তোমার বাবা শুধু আমাকে না, দারোয়ানকে বলে গেছে তোমাকে যেন বাইরে যেতে দেওয়া না হয়। আম্মি, সবাই আমার সাথে এমন কেন করছেন আপনারা? ইমামা অসহায় ভঙ্গিতে সোফায় বসে। আমি বিয়েতে অমত করিনি, বলেছি হাউস জব পর্যন্ত অপেক্ষা করতে, তারপর বিয়ে করব। আমার মাথায় কাজ করছে না তুমি বিয়েতে দেরি কেন চাইছো? বিয়ে তাড়াতাড়ি হলে তোমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না? এবার ইমামার ভাবি বোঝানোর চেষ্টা করে। অযোধ্যা, কাল রাত থেকে সবাই টেনশনে। আমি অবাক হচ্ছি, আগে কখনো এমন জেদ করনি তুমি, তাহলে এখন কি হয়েছে তোমার? লাহোরে যাওয়ার পর তুমি খুব অদ্ভুত হয়ে গেছো। তাছাড়া আমাদের চাওয়ার কিচ্ছু হবে না, আগেও বলেছি, এটা তোমার বাবার সিদ্ধান্ত। সালমা মুবিন বললেন, আপনি অন্তত বাবাকে বোঝাতে পারতেন। ইমামা মায়ের কথায় প্রতিবাদ করে। কিসের জন্য? আপত্তি কিছু থাকলে বোঝাতাম, আমি কিছু খুঁজে পাইনি। ইমামা রাগ হয়ে ওখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে ঘুম ভাঙে সালারের, তাই ঘড়ি দেখে কলেজে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিকান্দার আর তাইবা করাচি গেছেন, বাড়িতে একা ও। কাজের লোক যখন নাস্তা নিয়ে রুমে ঢুকে তখন টিভি দেখছিল। নাসেরাকে একটু পাঠাও। কাজের লোক দেখে কিছু মনে পড়ে। কাজের লোক বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর নাসেরার রুমে আসে। জি সাহেব, আমাকে ডেকেছেন? মধ্যবয়সী একজন গৃহপরিচারিকা ভেতরে ঢুকলো। হ্যাঁ, কাজ আছে। নাসেরা, তোমার মেয়ে না ওয়াসিমদের বাড়িতে কাজ করে? রিমোট রেখে বলল ও। হাশেম সাহেবদের বাড়িতে? হ্যাঁ, তাদের বাড়ি। হ্যাঁ, করে। মহিলা অবাক হয়ে তাকায়। কখন যাই তোমার মেয়ে ওই বাড়িতে? এখন ওখানেই আছে। কি হয়েছে সালার সাহেব? কিছু না। তোমার মেয়েকে এই মোবাইল দিয়ে বলবে ইমামাকে দিয়ে আসতে। বেশ উদাসীন ভঙ্গিতে নিজের মোবাইল তুলে কাজের মহিলার দিকে বাড়ায়। নাসরা থ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি আপনার কথা বুঝলাম না। মোবাইলটা আমার মেয়েকে দেব? হ্যাঁ, তোমার মেয়েকে দিয়ে বলবে কাউকে না জানিয়ে মোবাইলটা ইমামাকে দিয়ে আসতে। কিন্তু কেন? এটা জানা তোমার জন্য জরুরি না। যা বলেছি তা করো। যদি কেউ জেনে যায় তাহলে? কেউ তখন জানতে পারবে যখন তুমি মুখ খুলবে, আর তুমি মুখ খুললে ক্ষতি তোমার মেয়েরই হবে, অন্য কারো না। যদি মুখ বন্ধ রাখো তাহলে কেউ জানতে পারবে না, তোমারও বেশ লাভ হবে। নাসেরা এবার কিছু না বলে নীরবে মোবাইল হাতে নেয়। সারারা বলল, আবার বলছি, কেউ যাতে এই ব্যাপারে কিচ্ছু না জানে। নাসেরা মাথা নেড়ে চলে যাচ্ছিল। সালার পেছন থেকে ডাক দেয়, 1 মিনিট দাঁড়াও। ওয়ালেট থেকে কিছু কারেন্সি নোট বের করে বাড়িয়ে বলল, এগুলো রাখো। নাসেরা ছোট্ট একটা হাসি দিয়ে নোটগুলো নেয়। যেসব বাড়িতে কাজ করে সেখানকার ছেলে মেয়েদের এমন অনেক গোপন বিষয় তার জানা। এতে বাড়তি কিছু আয় হয়। তাৎক্ষণিকভাবে অনুমান করলো সালার ইমামার চক্কর চলছে, আর এই মোবাইল সালারের পক্ষ থেকে ইমামার জন্য উপহার। কিন্তু এটা ভেবে অবাক হচ্ছে, আগে কেন টের পায়নি। তার তো বিয়ে হচ্ছে, তাহলে এসব কাজ কারবার কেন করছে? আর একবার আমায় দেখো, ইমামা বিবিকে কত সহজ সরল ভাবতাম। নিজের অসতর্কতায় নাসেরা বড্ড আফসোস হচ্ছিল। আব্বু, আপনার সঙ্গে কথা ছিল।
জালাল রাতে বাবার রুমে আসে। জালালের বাবা তখন ফাইল দেখায় ব্যস্ত ছিল। হ্যাঁ বলো, কি কথা? জালাল এসে পাশের চেয়ারে বসে কিছুক্ষণ চুপ হয়ে থাকে। আনসার জাবেদ বুঝলেন ছেলে কিছু নিয়ে চিন্তিত। আব্বু, আমি বিয়ে করতে চাই। জালাল কোনোরকম ভূমিকা ছাড়া বলে ফেলল। কি? আনসার জাবেদ ছেলের মুখের দিকে তাকান। তুমি কি করতে চাও? আমি বিয়ে করতে চাই। হঠাৎ এই সিদ্ধান্ত? কালকে পর্যন্ত দেশের বাইরে যাওয়া নিয়ে ব্যস্ত ছিলে, আর আজকে বিয়ের কথা নিয়ে এসেছো। আনসার জাবেদ হাসলেন। ব্যাস, ব্যাপারই এমন যে কথা বলতে হচ্ছে। আনসার জাবেদ গম্ভীর হয়ে গেলেন। আপনি জয়নবের ফ্রেন্ড ইমামাকে দেখেছেন? হ্যাঁ, তোমার পছন্দ? আনসার জাবেদ অনুমান করলেন। জালাল মাথা নেড়ে সায় জানায়। কিন্তু তাদের পরিবার অনেক ধনী। মেয়ের বাবা শিল্পপতি। তাছাড়া তারা মুসলমান না। আনসার জাবেদের কথার ধরন বদলে গেছে। আবু ইমামা ইসলাম কবুল করেছে, ওর পরিবার কাদিয়ানি। জালাল বলে। ওর পরিবার জানে? না। তোমার মনে হয় তারা এ প্রস্তাব মেনে নিবে? আনসার জাবেদ তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করলেন। আব্বু, ওর পরিবারের অনুমতির দরকার নেই। তাদের অনুমতি ছাড়া আমরা বিয়ে করতে চাই। মাথা ঠিক আছে তোমার? আনসার জাবেদ ধমক দেন। আমার মত নেই এই বিয়েতে। জালালের চেহারা নিভে যায়। আব্বু, আমি ওকে কথা দিয়েছি, নিচু গলায় বলল। আমাকে বলে কথা দাওনি? এই বয়সে অনেক কথা দেওয়া নেওয়া হয়, তাই বলে কি নিজের জীবন নষ্ট করে ফেলবে? তাদেরকে পেছনে লাগিয়ে আমরা ধ্বংস হয়ে যাব। আব্বু, আমি লুকিয়ে বিয়ে করব, কাউকে না বললে কিচ্ছু হবে না। আর যদি জেনে যাই তাহলে? তাছাড়া পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার বিয়ের কথা ভাবছি না। এখন তোমাকে অনেক কিছু করতে হবে। আব্বু প্লিজ, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। যারা নিচু আওয়াজে বলল। আচ্ছা, যদি তাই হয়, ওকে বলো ওর বাবা মা সাথে কথা বলতে। ওর বাবা মা মেনে নিলে আমি তোমাদের বিয়ে করিয়ে দেব। আনসার জাবেদ আদেশের সুরে বলল। কিন্তু আমি এমন কোনো মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব না যে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে চায়। আব্বু, আপনি ওর সমস্যা বোঝার চেষ্টা করুন। ও খারাপ মেয়ে না, অনেক ভালো। শুধু একজন মুসলমানকে বিয়ে করতে চায় যাতে ওর পরিবার রাজি না। যারা ইচ্ছেকৃত ইমামার বাগদানের কথা এড়িয়ে যায়। অন্য কারো সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমারও হওয়া উচিত না। এটা ইমামার সমস্যা, ওকে বুঝতে দাও। তুমি নিজের কাজ করো, ভবিষ্যৎ নিয়ে ভাবো। আব্বু প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা করুন। মেয়েটার সাহায্য দরকার। বহু মানুষের সাহায্য দরকার, তুমি কজনকে করবে? আর যাই হোক, আমাদের এবং তাদের স্ট্যাটাসে এত পার্থক্য যে তাদের সাথে কোনো ধরনের শত্রুতা বা বিরোধিতায় মন নেওয়া আমার পক্ষে সম্ভব না। বুঝেছ তুমি? তার উপর একটা অমুসলিম মেয়েকে ঘরে এনে চারপাশের সবাইকে কিভাবে মুখ দেখাবো? আব্বু মুসলমান হয়ে গেছে, আমি আপনাকে বলেছি। জালাল একটু বিরক্ত হয়ে বলল। 4 দিনের জানাশোনায় তোমার এমন প্রভাব পড়েছে যে ও মুসলমান হয়ে গেছে? আব্বু আমার সাথে পরিচয় হওয়ার আগেই মুসলমান হয়েছিল। তুমি ইসলাম কবুল করতে দেখেছো ওকে? মাঝহাব নিয়ে ওর সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, তাই জানি। আচ্ছা, ধরে নিলাম এটা সত্য, তাহলে নিজের সমস্যা থেকে নিজে বের হোক। তোমাকে কেন এর মাঝে টানা উচিত না? বা মায়ের সাথে সরাসরি কথা বলুক, জানাক তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি আর তোমার মা দেখব কি করা যায়।
দেখো জালাল, ওর পরিবার তাদের ইচ্ছা আর খুশিতে তোমাদের বিয়েতে রাজি হলে আমিও আনন্দের সাথে মেনে নিব, কিন্তু নাম নিশানা ছাড়া কোনো মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেব না। আমরা একটা সমাজে থাকি, মানুষকে মুখ দেখাতে হয়। ছেলের বউয়ের পরিবার নিয়ে কি বলবো সবাইকে? এটা নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছে, নিজের পছন্দে আমার ছেলেকে বিয়ে করেছে। আব্বু, ওকে সাহায্য করা আমাদের ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে। আর আনসার জাভেদ, ছেলেকে থামান। ধর্মকে মাঝে টেনে আনবে না। সব কিছুতে ধর্ম টানা জরুরি না। ধর্মীয় কর্তব্য পালনের জন্য শুধু তুমিই রয়ে গেছো, বাকি সব মুসলমান মরে গেছে। আব্বু, মেয়েটা আমার কাছে সাহায্য চেয়েছে, তাই বলছি। দেখো বাবা, প্রসঙ্গ সাহায্য বা ধর্ম নিয়ে না, এখানে প্রয়োজন বাস্তবতা দেখা। খুব ভালো কথা, তোমার মাঝে সাহায্য করার অনুভূতি আছে এবং ধর্মীয় কর্তব্যের খেয়াল করো, কিন্তু মানুষের উপর কিছু অধিকার তার বাবা মায়েরও আছে, যা ধর্মই ফরজ করেছে। সেই অধিকারের সাথে আমি চাই ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি ওকে বিয়ে করবে না। ধরো তুমি বিয়ে করে নিলে, এরপর কি হবে? কয়েক মাস আমেরিকা চলে যাবে, ও বাড়িতে পড়ে থাকবে। আমার কাছে এত টাকা নেই যে আমি তোমাদের চারজনের পড়াশোনা আর ওর পড়াশোনার খরচ করব। তুমি ভালো করে জানো তোমার পেছনে আমার কত টাকা খরচ হচ্ছে। ওদের ডাক্তার হতে পারবে না, তাহলে কত বছর ঘরে বসিয়ে রাখবে? আর যদি ওর পরিবার আমাদের বিরুদ্ধে কেস ফাইল করে, তাহলে তুমি আমি দুজনেই জেল কাটবো। নিজের বোনের চিন্তা করো। তুমি কি চাও এই বয়সে আমি হাজতবাস করি? এমনকি হতে পারে তুমিও। বাবার কথার উপর যাওয়ার কিছু বলতে পারলো না। এসব ব্যাপারে এত আবেগ নিয়ে ভাবতে নেই। আমি তোমাকে পথ বলে দিয়েছি। ওকে বাবা মায়ের সাথে কথা বলে তাদেরকে রাজি করাতে বলো। হতে পারে তারা রাজি হয়ে যাবে, তাহলে আমার আপত্তি কিসের? যদি না পারে তাহলে বলে দিবে অন্য কাউকে বিয়ে করে ফেলতে। ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবে তোমার এই সিদ্ধান্ত কত লোকসানদায়ক আমাদের জন্য। আনসার জাভেদ আলোচনার দেয়ালের শেষ পেরেক ঠুকলেন।